আসসালামু আলাইকুম। আমরা দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করতে চাই না, জামায়াতের আমির। সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু এবং সব শেষে থাকছে বিপিএলে চট্টগ্রামের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করতে চাই না, জামায়াতের আমির। দেশ ও জাতিকে আর টুকরো টুকরো করার রাজনীতি চায় না জামায়াতে ইসলামী, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান। তিনি বলেছেন, বিভাজনের রাজনীতি নয়, সাম্য ও ঐক্যের পথেই দেশকে এগিয়ে নিতে হবে। শুক্রবার রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড শফিকুর রহমান বলেন, জনগণের সেবা করার সুযোগ পেলে আগামী 5 বছর সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চান তারা। তবে এক্ষেত্রে 3টি শর্তের কথা তুলে ধরেন তিনি। দুর্নীতি করা যাবে না, কাউকে দুর্নীতির আশ্রয় দেওয়া যাবে না এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করে বস্তা পচা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে এবং দুর্নীতি যেন সমাজে অবাধে চলাফেরা করতে না পারে, এমন একটি দেশ গড়ার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। বিশেষ করে যেসব যুবক গণ অভ্যুত্থানে আত্ম দিয়েছে তাদের প্রত্যাশা পূরণে জামায়াত দায়বদ্ধ। যতদিন প্রয়োজন এই লড়াই চালিয়ে যাবার কথাও জানান তিনি। 5 তারিখের পরিবর্তনের পর প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, মানুষের জানমাল ও ইজ্জতের ওপর হাত দেওয়া হবে না এমন ঘোষণা থাকলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, নিরীহ মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়, এটাই তাদের অবস্থান। 15.5 বছর কারাভোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেরা মজলুম হয়েছি কিন্তু কাউকে মজলুম মানাতে চাই না। জামায়াত আমির শফিকুর রহমান আরও বলেন, জামায়াত সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত এবং আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়। যারা ন্যায় বিচারের কথা বলবে তাদের নিজেদের চরিত্র দিয়েই তার প্রমাণ দিতে হবে। নির্বাচনে মধুর কথা বলে রঙিন স্বপ্ন দেখানো ধোঁকাবাজদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের ইয়েস নয় বলতে হবে লাল কার্ড। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বেকার ভাতা নয়, মর্যাদাপূর্ণ কাজ দিতে চায়। প্রত্যেক কর্মক্ষম নারী পুরুষকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদের ভূমিকা নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, ঘর যেমন নারী ছাড়া চলে না, সমাজও নারী ছাড়া চলে না। দক্ষতা অনুযায়ী সব জাতি ও ধর্মের নারীদের জন্য কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করা হবে। রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় স্থানীয় নেতারা। সমাবেশের শেষ পর্যায়ে জামায়াতের আমির প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে তাদের জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেছেন, মসজিদের উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহায়তা দেওয়া হবে। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংস্কার পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধর্ম উপদেষ্টা জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের একটি বুক কর্নার গড়ে তোলার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্সের সভায় আলোচনা করা হবে বলে জানান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলিতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পবিত্র কুরআন শিক্ষা কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেন ড খালিদ হোসেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ডাকসুর নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড সাইফুদ্দিন আহমেদ এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তত্ত্বাবধানে 65 বছর পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সংস্কার উদ্যোগ নেয় ডাকসু। সংস্কার কাজের মধ্যে রয়েছে 110 টন ক্ষমতা সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, 2টি নতুন অজুখানা নির্মাণ, নতুন কার্পেট স্থাপন, দেয়ালে রং করা, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সম্প্রসারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যাম্প নির্মাণ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এই সংস্কার কাজে অর্থায়ন করেছে। মসজিদ সংস্কার কাজে সমন্বয় করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনির ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম। 10 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা। 10 দলীয় নির্বাচনী ঐক্যের রাজনৈতিক দলগুলোর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং 10 দলীয় ঐক্যের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মৌলানা এটিএম মাসুম। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি ও এলডিপি সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দলগুলোর লিয়াজো কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন। সভায় 10 দলীয় ঐক্যের প্রার্থীদের নির্বাচন পরিচালনা, প্রচার ও প্রচারণার কৌশল, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু। সৌদি আরবে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানায়, নন সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নন সৌদি নাগরিকদের সম্পত্তি মালিকানার সব আবেদন সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে করতে হবে। যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন, পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। এই বিধিমালা সৌদি আরবে বসবাসকারী বিদেশি, অনাবাসী বিদেশি এবং বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তবে আবেদনকারীর অবস্থান এবং পরিচয়ের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া ভিন্ন হবে এবং নির্দিষ্ট নিয়ন্ত্রণ এবং অনুমোদনের আওতায় তা পরিচালিত হবে। বৈধ ইকামা থাকা বিদেশি বাসিন্দারা সরাসরি সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা যাচাই শেষে অনলাইনে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্যদিকে সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের নিজ নিজ দেশের সৌদি দূতাবাস বা মিশনের মাধ্যমে আবেদন শুরু করতে হবে। সেখান থেকে একটি ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হবে, যা ব্যবহার করে তারা অনলাইনে মালিকানা আবেদন চালিয়ে যেতে পারবেন। বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যাদের সৌদি আরবে সরাসরি উপস্থিতি নেই, তাদের প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। এরপর একটি ইউনিফাইড নম্বর সংগ্রহ করে সম্পত্তি মালিকানার আবেদন করা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিধিমালার আওতায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে নন সৌদিদের সম্পত্তি মালিকানার সুযোগ থাকবে। তবে রাজধানী রিয়াদ এবং জেদ্দা এবং পবিত্র নগরী মক্কা ও মদিনার ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকবে। এসব শহরের সম্পত্তি মালিকানা আলাদা বিধিমালার মাধ্যমে ভৌগোলিক জোন ভিত্তিকভাবে নিয়ন্ত্রিত হবে। এই নতুন কাঠামো 2026-এর প্রথম প্রায়মাসিকই ঘোষণা করা হতে পারে। মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা কেবল সৌদি কোম্পানি এবং মুসলিম ব্যক্তিদের জন্যই সীমাবদ্ধ থাকবে। সৌদি প্রপার্টিজ পোর্টালই এই বিধিমালা বাস্তবায়নের একমাত্র সরকারি মাধ্যম হিসেবে কাজ করবে। এটি জাতীয় রিয়েল এস্টেট টাইটেল রেজিস্ট্রেশন সিস্টেমের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে। রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারেজ বলেন, নন সৌদিদের জন্য কোন কোন এলাকা এবং ভৌগোলিক জোনে সম্পত্তি মালিকানার অনুমোদন দেওয়া হবে তা শীঘ্রই আলাদা নথির মাধ্যমে প্রকাশ করা হবে। তিনি বিনিয়োগকারী এবং সাধারণ মানুষকে গুজব বা অননুমোদিত তথ্যের উপর নির্ভর না করার আহ্বান জানিয়ে বলেন, এখন পর্যন্ত কোনো আবাসিক বা বাণিজ্যিক প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে নন সৌদি মালিকানার অনুমোদন দেওয়া হয়নি। বিপিএলে চট্টগ্রামের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম বিপিএল শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হল না চট্টগ্রাম রয়্যালসের। ফাইনালে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরি ও বিনুরা ফার্নান্দোর বিধ্বংসী বোলিংয়ে চট্টগ্রামকে 63 রানে হারিয়ে 4 বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করল নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে রাজশাহীর দুই ওপেনার সাহিবজাদা ফরহান ও তানজিদ তামিম শুরুটা করেন ধীরগতিতে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে 40 রান। সপ্তম ওভার থেকেই গতি বাড়াতে থাকেন তানজিদ তামিম। শেখ মেহেদীর 1 ওভার থেকেই নেন 13 রান, মারেন টানা 2 ছক্কা। উদ্বোধনী জুটিতে 62 বলে 83 রান যোগ করেন ফরহান ও তামিম। 30 রান করে ফরহান আউট হলেও এক প্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তামিম। 61 বলে বিপিএল ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান তামিম। তবে শতক ছোঁয়ার পরে বলেই বিদায় নেন তিনি। 62 বলে 6, 4 ও 7 ছক্কায় তার ইনিংসটি ছিল ঠিক 100 রানের। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 174 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রামের শরীফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ 2টি করে উইকেট নেন। 175 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম। তৃতীয় ওভারেই নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে দেন বিনুরা ফার্নান্দো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। চতুর্থ উইকেটে জাহিদুজ্জামান ও মির্জা বেগের 23 বলে 25 রানের জুটিটি ছিল তাদের ইনিংসের সর্বোচ্চ জুটি। শেষ পর্যন্ত 17.5 ওভারে মাত্র 111 রানে গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। সর্বোচ্চ 39 রান করেন মির্জা বেগ। রাজশাহীর হয়ে বেনুরা ফার্নান্দো 3 ওভারে 9 রান দিয়ে নেন 4টি উইকেট। হাসান মুরাদ নেন 3টি আর জেমস নেশাম ও আব্দুল গাফার সাকলাইন পান 1টি করে উইকেট।
এর আগে একবারই বিপিএল শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়ার্স 2020 সালের সপ্তম আসরে। অন্যদিকে দুবার রানার্স আপ হলেও চট্টগ্রাম রয়্যালসের শিরোপা জয়ের স্বপ্ন এবারও অপূর্ণই রইল। উল্লেখ্য, বিপিএল ফাইনালে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে 2017 সালে ক্রিস গেইল এবং 2019 সালে তামিম ইকবাল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন তনজিদ হাসান তামিম এবং আগের দুবারের মতো এবারেও সেঞ্চুরিয়ান ব্যাটারের দলই হল চ্যাম্পিয়ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।